এই যে সার যেটা আসলে ঘুরপথে এনআরসি, এটা করে আবারও বলছি শুভেন্দু অধিকারী এবং বিজেপি বাঙালি হিন্দুকে আবার বাঙালি হিন্দুর নাগরিকত্ব ছিনে নিতে চাইছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে এবং তারপরে তাদেরকে সীমান্তের ওপাশে পাঠাবে, ঠিক যেটা গত কয়েক মাস ধরে আমরা বিএসএফ কে করতে দেখেছি। ফলে সেই আতঙ্কেই টালিগঞ্জের ওই ভদ্রলোক আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তার পরিবারের অন্তত সেরকম ধারণা যে বাঙালি হিন্দুরা সতর্ক হন। যারা ভাবছিলেন যে বিজেপি হিন্দুদের পার্টি, তারা ভুল ভাবছিলেন। বুঝতে তো পারছেন যে বিজেপি রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের মতো লোকদেরকে আর বাঙালি বলে স্বীকার করছে না, তাদেরকেই বাংলাদেশি বলছে। তো আপনাদের কি করবে? মাথায় রাখবেন, বিহারেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ওখানে তো আর রোহিঙ্গা নেই যে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা অ্যাপ দিয়ে রোহিঙ্গা খুঁজছিল, পিছড়ে বর্গের লোকই বেশি বাদ গেছে। এটা দেখে বুঝুন, এবং এটাই গোটা ঘটনাটার সবচেয়ে কদর্য রূপ। আবারও বলছি, শুভেন্দু অধিকারী এবং বিজেপি বাঙালির সবচেয়ে বড় শত্রু। পশ্চিমবঙ্গেও সেই আতঙ্কে লোকের মধ্যে এই ধরনের ভয়, আতঙ্ক বা আত্মহত্যার চেষ্টা আমরা দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ বিহারের ক্ষেত্রে যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে, তার মধ্যে কত ডকুমেন্ট ভারতীয় নাগরিকদের কাছে আছে, কত ভারতীয় নাগরিকের কাছে পাসপোর্ট আছে, কত ভারতীয় নাগরিকের কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে, কত ভারতীয় নাগরিক সরকারি কর্মী, কত ভারতীয় নাগরিকের কাছে ডোমিসাইল সার্টিফিকেট আছে, কত ভারতীয় নাগরিকের কাছে বাবা মার সমস্ত নথি আছে। যদি বিহারের উদাহরণ থেকে দেখা হয়, তাহলে কাদের ভোটাধিকার বাদ যাচ্ছে? যারা প্রান্তিক মানুষ তাদের। পশ্চিমবঙ্গ যদি প্রান্তিক মানুষরা বাদ যায়, তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে কি সিপিএম ক্ষমতায় আছে বিষয় নয়। যাদের ভোটটা থেকে বাদ দেওয়া হচ্ছে, তাদের কেন বাদ দেওয়া হচ্ছে এবং কি উপায় বাদ দেওয়া হচ্ছে, সেটাই একমাত্র। অমিত মালব্য এতটাই হারাকিরি করেছেন যে হারাকিরি থেকে বাঁচতে হয়তো গৌতম আদানিকে এসে পায়ে ধরতে হচ্ছে। সমঝোতা করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই কিছু অলিভ ব্রাঞ্চ পাঠাচ্ছেন। আমরা তো গত 48 ঘন্টায় আর অমিত মালব্যর কোনো টুইট বা রাজ্য বিজেপির নেতাদের কোনো আস্ফালন দেখতে পাচ্ছি না। দেখুন, আমি বহুদিন বলেছি যে বাঙালি হিন্দু সবচেয়ে বড় শত্রু হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি। বাঙালি হিন্দুকে কতটা বিপন্ন বিজেপি করতে পারে, সেটাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটার মাধ্যমে বুঝে নিতে হবে। ঠিক যেমন আসামে দেখা গেছিল, যখন এনআরসির লিস্ট তৈরি হলো, তাতে 14 লক্ষ বাঙালি হিন্দু ছিল। পশ্চিমবঙ্গ এরা বাঙালি হিন্দুদেরই নিশানা করেছে। মাথায় রাখবেন, বিহারেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ওখানে তো আর রোহিঙ্গা নেই যে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা অ্যাপ দিয়ে রোহিঙ্গা খুঁজছিল, পিছড়ে বর্গের লোকই বেশি বাদ গেছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, তার পিছনে যদি আতঙ্কের কারণেই আত্মহত্যা হয়ে থাকে, তার দায় কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের ঘাড়ে গিয়ে পড়বে না? কারণ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য কর্মী সমর্থক নেতারা, তারাই তো মানুষের মধ্যে এই আতঙ্কটা ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেস তো আর এসআইআর করেনি, তৃণমূল কংগ্রেস এনআরসি লিস্টও তৈরি করতে পারবে না। তো তৃণমূল কংগ্রেস এখানে দায় কিসের? বিজেপি বা কেন্দ্রীয় সরকার কালকে বলে দিক, যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর এ পাসপোর্ট, আধার, রেশন কার্ড এগুলোকে মান্যতা দেওয়া হবে, তাহলে কোনো লোকের ভয়। বিজেপি বা কেন্দ্রীয় সরকার কেন বলবে? এটা তো ইসিআই করাচ্ছে, বিজেপি। তো ইসিআই এর জ্ঞানেশ কুমার, যিনি অমিত শাহর দফতরের সচিব ছিলেন, তিনি অন্য কারো নির্দেশ মানেন? যিনি আগের ইলেকশন কমিশনার ছিলেন রাজেশ কুমার, তাকে যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটার পর একটা হেড স্পিচের নিয়ে 2024 সালে সাংবাদিক সম্মেলন করা হতো, তিনি তো রাত্রিবেলা যে শায়রি লিখেছেন সেটা বলতেন। একটা ইলেকশন কমিশনারের তো এইটা কাজ না শায়রি লেখা বা শায়রি আবৃত্তি করা। বা জ্ঞানেশ কুমার তো আরো খারাপ, কোনো কথাই বলেন না। আবারও বলছি, মানে তৃণমূলের কথা ছেড়ে দিন, রাহুল গান্ধী বা তেজস্বী যাদব যেটা বলেছে যে এই ইলেকশন কমিশন বিজেপির এক্সটেন্ডেড অফিসার নয়, বিজেপির কার্যকর্তা হয়ে গেছে, এবং তার শাস্তি কিন্তু ভারতবর্ষের মানুষই দেবে। যে আতঙ্ক এরা তৈরি করেছে, তার ফলও এদেরই ভোগ করতে হবে।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালেরই সম্ভবত ফেব্রুয়ারি মাসেই যখন নেতাজি ইন্ডোরে সভা করছিলেন, তখন কাগজ দেখিয়ে দেখিয়ে বলছিলেন অন্য জায়গার ভোটার এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো আমরা সেটা মানব না। সব জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বিভিন্ন বুথে বুথে গিয়ে সংশোধনের কাজ করছিলেন এবং বাতিল করার দাবি তুলছিলেন, নাম বাতিল এবং রিভিশনের কথা বলছিলেন। রিভিশনের কথা তৃণমূল কংগ্রেস বলেছিল, আর আজ যখন রিভিশন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। বাতিল করাই তো সমস্যা না, কি ধরনের কাগজপত্র তার জন্য দেখা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। যদি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড দেখা হতো তাহলে তো প্রশ্ন হতো না। তাহলে তো আমরা পশ্চিমবঙ্গের কথা বাদ দিন, তাহলে বিহার নিয়ে কেন প্রশ্ন উঠছে, তাহলে মহারাষ্ট্র নিয়ে কেন প্রশ্ন উঠছে? যদি রিভিশন করতে হয় বা যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ দিতে হয়, তাহলে তো রাহুল গান্ধীর প্রস্তাব মেনে প্রথম মহারাষ্ট্রে যে 34 লক্ষ ভোটারের নাম ঢোকা উঠেছে সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা উচিত ছিল, সেটা কেন হলো না? কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস যার নির্বাচন কেন্দ্রে 23% ভোটার বেড়েছে, তাদের রিভিশন কেন হলো না? সেই রিভিশনটা কেন যেখানে বিধানসভা নির্বাচন আসছে সেখানে সেই রিভিশনের চেষ্টা করা হচ্ছে? এবং বিহারের উদাহরণ, বিহারে তো কোনো মুসলমানও নেই, রোহিঙ্গাও নেই, যারা বাদ যাচ্ছে তারা পিছড়ে পড়, তাহলে কাদেরকে নিশানা করা হচ্ছে? যারা বিরোধী দল তাদের ভোট ব্যাংকে নিশানা করা হচ্ছে। ফলে এই আতঙ্ক বা এই যে এনআরসি তৈরির আতঙ্ক, এটা একমাত্র বিজেপি এবং আরএসএস এবং বর্তমান ইলেকশন কমিশনের ঘাড়েই চাপ। এবং যদি এটা ইলেকশন কমিশন না শুধরোয়, আবারও বলছি যে ইলেকশন কমিশন যেন মনে রাখে যে আমাদের পূর্বের প্রতিবেশী দেশে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল নির্বাচনে কারচুপির জন্য, জনবিক্ষোভ তৈরি হয়েছিল বলে। পশ্চিমের প্রতিবেশী দেশে ইমরান খানকে জেলে যেতে হয়েছে কারণ আসিফ মুনির নির্বাচন চান না। ফলে ভারতবর্ষকেও সেই বান্টু ডেমোক্রেসিতে যেন ইলেকশন কমিশন বা বিজেপি ঠেলে না দেয়, তাহলে কিন্তু রাস্তায় জনবিক্ষোভ হবে এবং যে জনবিক্ষোভকে সামলানোর ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। কিন্তু এই ধরনের রিভিশন যদি না হয়, ভুয়ো ভোটার যদি বাদ দেওয়া না হয়, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আছেন, যদি 5 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতায় থাকেন, বিরোধী হিসেবে থাকেন, প্রশ্নই নয়। বিহারে 29 লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ঠিকানায় পাওয়া যায়নি। 7 লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে তা যারা মারা গেছে বলে, যারা মারা গেছে বাদ দেওয়া হয়েছে। 29 লক্ষ লোককে যে বাদ দেওয়া হলো, তারা যদি পরিযায়ী শ্রমিক হয়, তাদের ঠিকানায় গিয়ে তাদের না পাওয়া গেলে তাদের মোবাইলে কেন মেসেজ পাঠানো হলো না, তাদের ফোন নম্বরে কেন ফোন করা হলো না? আচ্ছা, বলা হচ্ছে যে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব নয়, তাহলে যে ভদ্রলোক ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার, তাকে তুমি বিদেশে আছে বলে তাকে তুমি ছাড় দিচ্ছ, আর যে প্রান্তিক পরিযায়ী শ্রমিক যে বিহার থেকে হরিয়ানায় কাজ করতে গেছে বা মহারাষ্ট্রে কাজ করতে গেছে, তাকে তুমি ছাড় দিচ্ছ না। তাহলে এর চাইতে ডিসক্রিমিনেশন, এর চাইতে একটা মানে ডিসক্রিমিনেটিভ অ্যাটিটিউড আর কোন ইলেকশন কমিশন দেখিয়েছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় আমরা দেখেছি এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নই নয়। এটা প্রশ্ন হচ্ছে গোটা ভারতবর্ষে কাদের ভোটাধিকার থাকবে আর কাদের ভোটাধিকার থাকবে না। যদি বিহারের উদাহরণ থেকে দেখা হয়, তাহলে কাদের ভোটাধিকার বাদ যাচ্ছে? যারা প্রান্তিক মানুষ তাদের। পশ্চিমবঙ্গ যদি প্রান্তিক মানুষরা বাদ যায়, তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে কি সিপিএম ক্ষমতায় আছে বিষয় নয়, যাদের ভোটটা থেকে বাদ দেওয়া হচ্ছে তাদের কেন বাদ দেওয়া হচ্ছে এবং কি উপায় বাদ দেওয়া হচ্ছে, সেটাই একমাত্র প্রশ্ন। নাগরিকদেরই তো ভোটাধিকার থাকবে, নাগরিক বিবেচনা করার অধিকার সুপ্রিম কোর্ট আবারও বলে দিয়েছে ইলেকশন কমিশনের। কে নাগরিক সেটা বিচার করবে এমএইচ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব না। ইলেকশন কমিশন কোন নীতিতে ঠিক করলো যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে মান্যতা দেওয়া হবে না? এটা তো ইলেকশন কমিশনের ঠিক করার কোনো অধিকার নেই। ইলেকশন কমিশনের জুডিসডিকশন অনুযায়ী 324 অফ দ্য জনপ্রতিনিধি আইন, তাতে এটা অধিকার তাদের দেওয়া নেই। তাদের অধিকার ঠিক করার আছে যে সঠিক ভোটার আর বেঠিক ভোটার, কে নাগরিক সেটা ঠিক করার অধিকার স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু কোন পদ্ধতিতে তারা ঠিক করবে যে কোন নাগরিককে তারা ভোটাধিকার? তুমি যদি এই 3টে আইনকে, 3টে জিনিসকে মান্যতা না দাও, তাহলে তুমি পাসপোর্টকে মান্যতা দিলে পাসপোর্ট কি আধার কার্ড ছাড়া তৈরি হয়? তাহলে তুমি এই গোটা প্র্যাকটিসটা করালে কেন যে এত লোককে আধার কার্ডে আনলে কেন? তাহলে তুমি এই ডিজিটাইজ রেশন কার্ড করালে কেন? এই প্রত্যেকটা করানোর সময় তুমি তো কেন্দ্র এবং রাজ্য সরকারের টাকা পরিশ্রম ব্যবহার করেছো। তুমি যদি এখন সেগুলোকে মান্যতা না দাও, তাহলে তুমি সেগুলো করেছিলে কেন? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার আমি বলছি, তৃণমূল কংগ্রেস, আচ্ছা যদি তৃণমূল কংগ্রেস দোষী হয়, মহারাষ্ট্রে কারা এনে 34 লাখ ভোটারকে ঢোকালো?
তা তৃণমূল কংগ্রেসের প্রশ্নই না। গোটা দেশে একটা নির্বাচনী কারচুপির চেষ্টা বিজেপির নিয়ন্ত্রণে থাকা ইলেকশন কমিশন করছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং তার বিরুদ্ধে সুরাহার ব্যবস্থা করতে হবে। 26-এর কতটা প্রভাব? 26-এ ভোট হবে বাঙালি ইস্যুতে। সেই বাঙালি ইস্যুতে বিজেপি তো এতটাই কোণঠাসা হয়ে গেছে যে বিজেপিকে তার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ শ্রেষ্ঠী গৌতম আদানিকে পাঠাতে হয়েছে নবান্নে বৈঠক করবার জন্য। সেটিং করার জন্য? সেটিং না বৈঠক সেটা আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে অস্ত্র তুলে দিয়েছেন নরেন্দ্র না, মোদী, বা এতটাই কথা অনুযায়ী অমিত মালব্য এতটাই হারাকিরি করেছেন যে হারাকিরি থেকে বাঁচতে হয়তো গৌতম আদানিকে এসে পায়ে ধরতে হচ্ছে। মানে সমঝোতা করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই কিছু অলিভ ব্রাঞ্চ পাঠাচ্ছেন। আমরা তো গত 48 ঘন্টায় আর অমিত মালব্যর কোনো টুইট বা রাজ্য বিজেপির নেতাদের কোনো আস্ফালন দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদানির যে টাকা পয়সা রয়েছে বা এই ধরনের বিষয়ের কাছে বাঙালির অস্মিতা তাহলে বিক্রি করে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঙালির অস্মিতা থেকে পিছু হটেননি। আজও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি নিয়ে কথা বলেছে। কে পিছু হচ্ছে যে কোনো যুদ্ধে সেটা তো দেখা। গৌতম আদানি তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো গৌতম আদানির সাথে দেখা করতে মুম্বাই যাননি বা গুজরাট যাননি। গৌতম আদানি আনশিডিউল্ড ভিজিটে কলকাতায় এসছে। নরেন্দ্র মোদী সরকারের কিছু বদল ঘটছে বলেই তো গৌতম আদানিকে কলকাতায় আসতে হচ্ছে, অজিত ডোভালকে মস্কোয় যেতে হচ্ছে। সেটাও আনশিডিউল্ড ভিজিট। আজকে এখন অজিত ডোভাল মস্কো। এই বাঙালি বাংলা ইস্যুতে তাহলে তৃণমূল এবং বিজেপির রেডিমেড একটা ইস্যু, সেটাই কি পরিষ্কার হচ্ছে না তাহলে? বাঙালি ইস্যুটা বিজেপি একটা হারাকিরির মতো তুলেছে, এবং শুধু তোলেনি, হয় না যে সখাত শরীরে ডুবেই চলেছে ডুবেই চলেছে ডুবেই চলেছে। দিল্লি পুলিশ যা যা ভুল করেছিল অমিত মালব্য সেটাকে ডিফেন্ড করতে গিয়ে, তারপর অমিত মালব্যর ভক্ত রাজ্য বিজেপির মুখপাত্ররা সেটাকে আরো ডিফেন্ড করতে গিয়ে বাঙালিকে যে ধাক্কা দিয়েছে সেই ধাক্কা থেকে বিজেপি আর বেরোতে পারবে না। বাংলা কি সত্যি বাংলাদেশি ভাষা, যে কথা তারা বলছিলেন সেটা ওরা কিছু বোঝে না বলে, পৃথিবী ওরা অশিক্ষিত বলে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভাষাটায় কথা বলা হয় সে চীনা ভাষা, তাতেও 18টা ডায়ালেক্ট আছে। প্রধানতম ডায়ালেক্ট হচ্ছে মান্দারিন ভাষা। তাহলে কি মান্দারিন আলাদা ভাষা আর চীনা আলাদা ভাষা? যে কোনো ভাষার একটা মাদার সোর্স থাকে। বাংলা মাতৃভাষা, সিলেট আলাদা ডায়ালেক্ট হতে পারে, মেদিনীপুর আলাদা ডায়ালেক্ট হতে পারে, বীরভূম আলাদা ডায়ালেক্ট হতে পারে। বাংলাই তার মাতৃভাষা। সেটাকে যদি অমিত মালব্য না জানেন, সেটা অমিত মালব্যর অশিক্ষিতপন।